তবে এইবার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সব থেকে হট সিট বলা যেতে পারে সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র। কারণ আপনারা জানেন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি। তবে এই ভবানীপুর কেন্দ্রে বা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রাক্তন প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা এক সময় ছিল, কিন্তু বর্তমানে তিনি বিজেপির সঙ্গে যুক্ত, অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। তিনি কিন্তু এই ভবানীপুর কেন্দ্রে ঝাঁপাচ্ছে শুভেন্দু অধিকারীকে জয়লাভ করতে, বা শুভেন্দু অধিকারী যাতে এই আসন থেকে জয়লাভ করে। এবং একই সঙ্গে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি এগরা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শিশির বাবুকে আমরা দেখেছিলাম এগরা বিধানসভা কেন্দ্রেও তিনি জোরদার প্রচার চালিয়েছিলেন। তবে এইবার বলতে গেলে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 90 বছরের একজন প্রবীণ নেতা তিনি, বা অর্থাৎ বলতে গেলে তিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। তিনি তার ছেলেকে জয়লাভ করাতে ঝাঁপাচ্ছে এবং কি সব পরিকল্পনা নিচ্ছে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সবটাই বলবো। তবে তার আগে আরো আপনারা জানেন যে আপনারা এই যে বিধানসভা নির্বাচনে যখন ভোট দিতে যাবেন তখন দেখবেন যে একটা করে ইভিএম বাক্স থাকবেন, সেই ইভিএম বক্সে প্রত্যেকে আপনারা ভোট দেবেন। কিন্তু এইবার যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ভাঙড়ে দুটো করে, প্রত্যেকটা বুথে দুটো করে ইভিএম বাক্স থাকবে। এবং ভাঙড়ে এইবার মুখোমুখি হয়েছেন আইএসএফ এর যে বিধায়ক ছিলেন নওশাদ সিদ্দিকী এবং অর্থাৎ ক্যানিং পূর্বের বিধায়ক যিনি ছিলেন সেই শওকত মোল্লা, মুখোমুখি হয়েছে এই ভাঙড়ে। এইবার সেই ভাঙড়ে প্রত্যেকটা বুথে দুটো করে ইভিএম বাক্স ব্যবহার করবে নির্বাচন কমিশন। কেন দুটো করে ইভিএম বাক্স করবে একে একে সব আমি আপনাদের সামনে তুলে ধরবো। আরো একটি বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে একটা বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। অর্থাৎ এই যে প্রশাসনিক রদবদল নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল, এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক পুরো ভোল পাল্টে দিয়েছে সেই সংখ্যাটা কত, সবটাই আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার দর্শক, আমি স্নেহাশিস জানা, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। তবে প্রথমে আসবো ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিষয়ে। তবে এই ভবানীপুর কেন্দ্রের দিকে বলতে গেলে এই মুহূর্তে রাজ্য সহ গোটা দেশের নজর রয়েছে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে। এবং সেই কেন্দ্রে জয়লাভ করার জন্য প্রবীণ নেতা অর্থাৎ শিশির বাবু, অর্থাৎ শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর পিতা, তিনি এই ভবানীপুর কেন্দ্রে ঝাঁপাচ্ছে যাতে শুভেন্দু অধিকারী এই আসনে জয়লাভ করে। ভবানীপুরের পাশাপাশি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আলোচনা এবং জল্পনাই কিন্তু ভবানীপুরকে নিয়ে, কারণ সেখানে তার প্রতিপক্ষ হচ্ছে আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দু অধিকারীর পিতা তিনি একদা যেহেতু অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, প্রবীণ নেতা, তিনি এইবার বিজেপির হয়ে বলতে গেলে এইবার এই ভবানীপুর কেন্দ্রে তিনি যাচ্ছেন। তবে প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তিনি যেটা জানিয়েছেন যে 23শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার যে 16টি আসন অর্থাৎ যে 16টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে, এবং সেই ভোট গ্রহণ সম্পূর্ণ হলে তিনি সম্পূর্ণরূপে এইবার বলতে গেলে ভবানীপুরের প্রচারেই মনোনিবেশ করবেন। এবং 24শে এপ্রিল থেকে তিনি লাগাতার ভবানীপুরে গিয়ে ভোট প্রচারে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। তবে শুধু প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না শিশির অধিকারী, ভবিষ্যৎ পরিকল্পনাও সাজিয়ে রেখেছেন তিনি। এবং তিনি যেটা বলছেন যে ভবানীপুরের মানুষকে বা ভবানীপুরের মানুষ শুভেন্দুকে জয়ী করলে তিনি নিজে সেখানে একটি বিধানসভা কেন্দ্র এলাকায়, অর্থাৎ এই যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেখানে তিনি একটি বাড়ি কিনে বিধায়ক কার্যালয় গড়ে তুলবেন। এবং তার পরিষ্কার কথা যে কলকাতা এবং সংলগ্ন এলাকায় আরও কয়েকটি বাড়ি রয়েছে। তবে ভবানীপুরের মানুষ যদি শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করে বা শুভেন্দু অধিকারীকে জয়লাভ করে তাহলে তিনি সেখানে একটা স্থায়ীভাবে বাড়ি করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন এবং সাধারণ মানুষকে পরিষেবা দেবে। তিনি যেটা আরও বলেছেন যে তাদের পরিবার দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের পাশে থেকেছেন এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবানীপুরের বাসিন্দাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তিনি নিজে এবং তার যে পুরো পরিবার একযোগে কাজ করবেন। তবে এইবারের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর পরিবারের আরও এক সদস্য অর্থাৎ শিশির অধিকারীর আরও এক পুত্র দিব্যেন্দু অধিকারী তিনি এবার এগরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। এবং 2006 যদি অতীত নিয়ে বলা যায় তাহলে 2006 সালে এগরা থেকে প্রথমবার বিধায়ক হয়েছিলেন শিশির অধিকারী। পরে 2009 সালে কাঁথি লোকসভা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হন তিনি এবং বিধায়ক পদ ছেড়ে দেন। এইবার শিশির অধিকারী লক্ষ্য ভবানীপুর নন্দীগ্রামের পাশাপাশি এগরা বিধানসভার দিকেও। এবং তিনি যেটা বলছেন যে এই যে প্রথম দফার যে নির্বাচন 23শে এপ্রিল, সেই প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়ে গেলে তিনি সম্পূর্ণরূপে মনোনিবেশ করবেন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে জয়লাভ করানোর জন্য। তবে এইবার আসি ভাঙড়ের বিষয়। সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রে এইবার দুটো করে প্রত্যেকটা বুথে ইভিএম ব্যবহার করবে নির্বাচন কমিশন, কারণ দক্ষিণ 24 পরগনার এই এলাকায় সারা বছর বলতে গেলে বিভিন্ন কারণে উত্তপ্ত থাকে
থাকে, তবে ভোটের সময় সেই উত্তেজনার পারদ একটু বেশি থাকে। বিশেষ করে যে গত পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছিলাম যে রীতিমতো ভাঙড়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। তবে এইবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক রাজনীতির উত্তাপ ছড়িয়েছে এই এলাকায়, বিশেষ করে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে। তবে এবার সম্পূর্ণ একটি অন্য কারণে খবরের শিরোনামে এবার চলে আসছে ভাঙড় বিধানসভা কেন্দ্র। সেখানে প্রত্যেকটা বুথে বুথে এবার দুটো করে ইভিএম মেশিন থাকবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য। এবং যদি একটু ইতিহাস নিয়ে বলা যায় তাহলে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা আসলে 2021 সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী, এবং আইএসএফ এর এই নেতা আবারও সেখানে ভোটের লড়াইয়ের জন্য নেমেছেন। এবং তার বিপক্ষে রয়েছেন এই মুহূর্তে জেলার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা বলা যেতে পারে বা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবং দ্বিতীয় দফায় আগামী 29 এপ্রিল এই ভাঙড়ে ভোট গ্রহণ করা হবে। ফলে এই যে লড়াই যে খুব একটা সহজ হবে না বা খুব একটা বড় রকম একটা হাড্ডাহাড্ডি হতে চলেছে সেই বিষয়ে সন্দেহ নেই। তবে নিয়ম অনুযায়ী প্রতিটি বুথে একটি করে ইভিএম থাকে। সেখানে একদিকে থাকে প্রার্থীর নাম এবং নামের পাশে ডান দিকে থাকে একটি স্তরের বোতাম, এবং পছন্দের প্রার্থীর পাশে থাকে বোতামে প্রেস করলেই অর্থাৎ ভোট দেন ভোটাররা। কিন্তু এইবার ইভিএম এ 6টি জায়গায় অর্থাৎ একটি যে ইভিএম মেশিন সেই ইভিএম মেশিনে 16টি জায়গা থাকে। ফলে সেখানে নোটা এবং 15 জন প্রার্থী নাম ধরে। কিন্তু ভাঙড়ে এইবার যে বিধানসভা নির্বাচন সেখানে 19 জন প্রার্থী রয়েছে, সেই কারণে একটি ইভিএম এ সকলের নাম রাখা সম্ভব নয়। সেই কারণে দুটি ইভিএম এবার ব্যবহার করবে নির্বাচন কমিশন। অর্থাৎ যে ইভিএম বক্সের মধ্যে যে 16 জন প্রার্থীর নাম এবং তাদের যে প্রতীকের চিহ্ন থাকবে বা থাকা সম্ভব, অর্থাৎ একজন 15 জন প্রার্থী এবং একটি নোটা নাম থাকে, অর্থাৎ নোটার যে জায়গা থাকে। কিন্তু এইবার যে অর্থাৎ এই যে ভাঙড়ের বিধানসভা কেন্দ্রে 19 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং কেউ মনোনয়নপত্র উইথড্র করেনি বা প্রত্যাহার করেনি। একই সঙ্গে কারুর মনোনয়ন বাতিলও হয়নি। তো স্বাভাবিকভাবে এখানে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে। তাই একটি বাক্সের মধ্যে যেহেতু 16 জনের নাম থাকবে, তাই এখানে দুটো করে ইভিএম ব্যবহার করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। অর্থাৎ এই যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা বুথে বলতে গেলে দুটো করে ইভিএম মেশিন থাকবে। এবং কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে সেই মতো অর্থাৎ এই যে ভাঙড়ে যারা ভোট পরিচালনা করবে তাদেরকে অতিরিক্ত স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেই নিয়ে তারা নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে এই বিষয়টি নিয়ে, এই যে দুটো করে ইভিএম মেশিন কিভাবে তারা ব্যবহার করবে যাতে অর্থাৎ ভোট দিতে যাওয়ার সময় বা অর্থাৎ যে কেন্দ্রের মধ্যে যাতে কোনো রকম সমস্যা না হয়। তাই এইবার বিধানসভা নির্বাচনে ভাঙড়ে যেখানে মোট বুথের সংখ্যা 286টি, তবে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে এইবার 572টি ইভিএম মেশিন থাকছে। তবে এইবার যে বিষয়টি নিয়ে আসি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আবারও বলতে গেলে একটা বড় রকম ধাক্কা খেলো রাজ্য সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গের সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অর্থাৎ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথম থেকেই কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এইবার সেই অফিসারদের অপসারণ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট, অর্থাৎ রাজ্যের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। এবার তাদের সেই নির্দেশকে আপাতত হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্টের সেই যে নির্দেশকে নিয়ে অর্থাৎ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য, সেখানে মুখ্য সচিব সহ রাজ্যের অনেক অফিসারদের সরিয়ে দিয়েছে কমিশন এবং তাদের সেই সিদ্ধান্তে এইবার বলতে গেলে কোনো রকম হস্তক্ষেপই করলো না সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি যেটা জানালেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই যে আদালত বা যে এই যে মামলাটি শুনতে আগ্রহী নয়, তবে আইনগত প্রশ্নে মামলাটি বিচারাধীন রাখা হলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে অফিসারদের বদলির ঘটনা সর্বত্রই ঘটে, তবে এই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিবর্তন করছে বা এত অফিসার বদলে দেওয়া হয়েছে এমনটা নয়। তবে তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যেটা জানানো হয় যে বদলির আগে রাজ্যের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন ছিল, কিন্তু অতীতীয় উপনির্বাচনের ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু এবারে কোনো রকম পরামর্শ করা হয়নি। এরপরে প্রধান বিচারপতি তিনি যেটা বলেন যে তাদের বদলি করা হয়েছে, তারা তো পশ্চিমবঙ্গের ক্যাডারেরই অফিসার, তাহলে এতে পক্ষপাতের অভিযোগ কেন? এবং তাদের যে পর্যবেক্ষণ যে নির্বাচনের আগে কিছুটা হলেও এইরকম নিরপেক্ষতা বা স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনের তরফ থেকে এইরকম একটা ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যেদিন থেকেই নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা
করা হয়েছে, তারপর থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে পুরো প্রশাসনের রদবদল করে দিয়েছে নির্বাচন কমিশন, এবং সব মিলিয়ে প্রায় 1100 জনেরও বেশি অফিসারকে অর্থাৎ বদলি করে দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং তাদেরকে পুরো অপসারণ করা হয়েছে, অথবা তারা হয়তো কোনো রকম নির্বাচনের এই যে প্রক্রিয়ার মধ্যে বা প্রক্রিয়ায় কোনো রকম অংশগ্রহণ করতে পারবে না। কারণ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা করার জন্য সব রকমভাবে প্রচেষ্টা প্রথম থেকেই কিন্তু শুরু করেছে নির্বাচন কমিশন। এবং সেই মতো আপনারা জানেন যে এইবার কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যেহেতু দু দফার বিধানসভা নির্বাচন হচ্ছে, প্রথম দফায় 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এইবার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে মুর্শিদাবাদে, যেখানে প্রায় 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তারপরে হচ্ছে এই যে প্রথম দফার ভোটে পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ সব দিক থেকে বলতে গেলে নির্বাচন কমিশনের কাছেও পশ্চিমবঙ্গে এই যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট করা একটা বড় রকম চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। কারণ অতীতের বিধানসভা নির্বাচন হোক বা 2021-এর বা 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচনের সময় প্রচুর অশান্তির খবর সামনে এসেছিল এবং ব্যাপকভাবে সন্ত্রাস হয়েছিল, ভোট লুট হয়েছিল বলে অভিযোগ করতে দেখা গেছে রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপিকে। তবে এইবার নির্বাচন কমিশন সেই সব অর্থাৎ অতীত থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ অন্য পরিপ্রেক্ষিতে এইবার বিধানসভা নির্বাচন করতে চলেছে। এবং আপনারা জানেন শুধু বিধানসভা ভোট হওয়া নয়, ভোটের পর থেকে বলতে গেলে যেখানে ভোট গণনা হবে সেই গণনা কেন্দ্রের সংখ্যাও কমিয়েছে নির্বাচন কমিশন। প্রথমেই ধার্য করা হয়েছিল যে 165টি কেন্দ্রে এই বিধানসভা নির্বাচনের গণনা হবে। পরে কমিশনের তরফ থেকে যেটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 165 নয়, এবার মাত্র 87টি বিধানসভাকে অর্থাৎ 87টি কেন্দ্রে এই যে 294টি বিধানসভা আর যে ফলাফল বা গণনা সেখানে করা হবে। এতে নির্বাচন কমিশনের তরফ থেকে এই অর্থাৎ 87টি কেন্দ্রে অধিক সংখ্যক যেরকমভাবে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ঠিক একই রকমভাবে তারাও অধিক দৃষ্টি দিয়ে আলোকপাত করতে পারবে, যাতে কোনো রকম অর্থাৎ গণনা কেন্দ্রের মধ্যে কারচুপি ধরা না পড়ে। এবং একই সঙ্গে ভোট মিটে যাওয়ার পরেও নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এরকম জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে ভোট মিটে যাওয়ার পরেও অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশ পশ্চিমবঙ্গে থাকবে, যাতে ভোট পর্বের অশান্তির খবর অতীতে যেগুলো হয়েছে সেই রকম পরিস্থিতি যাতে পশ্চিমবঙ্গে এইবার না ঘটে। তবে আপনারা কি বলবেন যে এই যে 26-এর বিধানসভা নির্বাচন, সেখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, একই সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোট মিটে যাওয়ার পর প্রথম দফার সেই বিধানসভা অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী তিনি এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে, এবং সেখানে গিয়ে তিনি দলের হয়ে বা শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য তিনি প্রচারে ঝাঁপাবেন। এবং তিনি যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী যদি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন, তাহলে সেখানে একটি স্থায়ী বাড়ি করে বিধায়ক কার্যালয় গড়ে তুলবেন এবং সাধারণ মানুষদের পরিষেবা দেবেন। তবে আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।